একটা বিষয় হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, এই যে আপনি নিশ্চয়ই আমাদের কন্টেন্টগুলো দেখেন এবং আপনি আন্তর্জাতিক কন্টেন্টগুলো দেখেছেন। কন্টেন্টের জায়গায় আমরা কোথায় আছি? বাংলাদেশের কন্টেন্ট অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেটা আমি বললাম যে আপনাদের ট্রেনিং প্লাস আপনাদের ইনভেস্টমেন্ট, টেকনোলজি, কন্টেন্টের অনেক স্কোপ আছে ইমপ্রুভ করার। হ্যাঁ, এবং বাইরের সাথে আমাদের এখানে দেখবেন যে আপনি বিনোদনধর্মী কিছু কন্টেন্ট আছে, তারপর ডকু টাইপের আছে। কিন্তু আপনি বাইরের সাথে যদি তুলনা করেন, আপনাদের বাইরের দেশের অনেক কন্টেন্ট দেখছেন, সেই জায়গা থেকে যদি আপনি তুলনার জায়গায় আসেন, বাইরের দেশের কন্টেন্ট হচ্ছে তাদের অনেক ইনভেস্টমেন্ট থাকে, টেকনোলজি অনেক একটা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে, প্লাস একটা কন্টেন্টের জন্য তাদের যেই দ্য নাম্বার অফ প্রডিউসার্স থাকে, তারপরে কো প্রডিউসার্স থাকে। আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশে প্রত্যেকটা চ্যানেল বা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য, প্রত্যেকটা কন্টেন্টের জন্য এতগুলো প্রডিউসার্স আমরা অ্যাফোর্ড করি। কাজে এটা দেয়ার ইজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট অফকোর্স। এবং এই যে আরেকটা হচ্ছে যে ভাইরাল শব্দটা তো বললেন, যে এইটা কিন্তু আপনি ভোটের সময় নিশ্চয়ই আপনি দেখেছেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা আপনার ব্যাপারে যে খবরগুলি আসছে সেটা ভোটারকে বা ভোক্তার বেছে নিতেও কিন্তু মুশকিল, যে কোনটা খবর আর কোনটা খবর না। একটা মানুষ সম্বন্ধে, একটা ক্যান্ডিডেটের সম্বন্ধে যখন একটা অপপ্রচার হয়, মানুষ কিন্তু বুঝে যে না, এই লোকটার কাজকর্ম তো এরকম না। সো নেগেটিভ যদি কিছু হয়, তারা বুঝে যে না, দিস ইজ ফেক। পজিটিভ কিছু হলে সেটাও যাচাই করে যে কতটুকুন পজিটিভ, কতটুকুন কারেক্ট। সো এটা এরকম না যে ভাইরাল হয়ে গেল আর মানুষ একটা পারসেপশন যে না, এই লোককে ভোট দেওয়া যাবে না, সেটা না। কিছু সংখ্যক লোক এরকম থাকে যারা হয়তো অতটা সচেতন না বা অতটা বোঝার হয়তো স্কোপ কম, তারা হয়তো একটু বিভ্রান্ত হতে পারে। সারা বিশ্বে কিন্তু এই যে আমরা দেখেছি বিভিন্ন নির্বাচন বলি, বিভিন্ন ঘটনাতে যদি বলি, যুদ্ধের ঘটনা বা কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কোনো একটা ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু একটা সাইবার যুদ্ধ কিন্তু দেখি। সেই জায়গা থেকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে আপনি কীভাবে দেখছেন? মানে আমাদের এখানে কি কাজ করছে এটা? এই সাইবার যুদ্ধ যেটা বলছেন, হ্যাঁ, এটা আছে এবং এটা হওয়াটা অস্বাভাবিক বলে আমরা মনে করি না। এটা হয়। আগে যেরকম আমরা যখন ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশে ছিল না বা সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কিন্তু আমরা দেখতাম পেপারের মধ্যে একটা নিউজ হলে আবার রিজয়েন্ডার যায় বা প্রতিবাদ যায়। ইট ইজ সিমিলার টু দ্যাট, বাট আমাদের এখন হয়তো পরিধিটা বড়। হয়তো সোশ্যাল মিডিয়াতে এটা লেখা হচ্ছে বা টেলিভিশনে আসছে, এটা হয়। আমি একটা স্টেটমেন্ট দিলাম, হয়তো আমার এই ইন্টারভিউ থেকে দেখবেন অনেক নিউজ ক্লিপ কেটে অনেক বিতর্ক হয়তো সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এটা হতে পারে, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। সব কিছু বিষয়ে মানুষ প্রতিবাদ করার সুযোগ আছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফেরত আসতে পেরেছি, সেটার জন্য তো এটা করতেই পারে মানুষ। না, সেটা তো মানুষের স্বাধীনতা আছে, স্বাধীনতার তো আবার একটা পরিমিতি বোধও আছে। দায়িত্বের জায়গা থেকে আমাদের যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আপনি কী দেখেন? এখানে তো সব বয়সেরই ব্যবহার করছে। ওয়েল, সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, আমি একটু যোগ করি, দেখা যাচ্ছে যে অনেক দায়িত্বশীল গণমাধ্যম যদি আমরা বলেন, তারা সেখানেও কিন্তু আমরা ওইখানে ঠিক মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতার চিহ্ন বা আমরা দেখতে কতটুকু পাচ্ছি। দায়িত্ববোধ থেকে কিন্তু সকলকেই এই বিষয়টা দেখতে হবে। শুধু মিডিয়া দেখবে আর জনগণ দেখবে তা কিন্তু না, ব্যক্তি দেখবে তা কিন্তু না। এখন আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাকে একটা দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি যেই পর্যায়ে থাকি, আমি একজন ওয়ার্ড পর্যায়ের নেতা থাকি আর আমি দলের উচ্চ পর্যায়ের নেতা থাকি, সকলের দায়িত্বশীল একটা ভূমিকা পালন করতে হবে। সকল শ্রেণী পেশার মানুষকে দায়িত্বশীল হতে হবে, তাহলেই কিন্তু সমাজটা সুন্দরভাবে গড়ে তুলবে। আমি এখন ধরেন আইন শৃঙ্খলার সদস্যদেরকে মাদকের বিরুদ্ধে বললাম, মাদকের বিরুদ্ধে বলার পরে আমার বা এই এলাকার যদি কেউ যে বলে যে না, অমুক লোককে মাদকের জন্য ধরা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি, আইনের আওতায় আনা হয়নি, অন্য বিষয়ে আনা হয়েছে, এটা কিন্তু দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। কাজে শুধু মিডিয়া না, সকলেরই আমার মনে হয় দায়িত্বশীল আচরণের যার যার অবস্থান থেকে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still.